এর আগে আমরা যেটা চ্যাপ্টার 2, আমরা চ্যাপ্টার 1 এবং 2 এর সিকিউ শিটটা একসাথে নিয়েছিলাম, সিকিউ প্লাস এমসিকিউ শিটটা আমাদের হয়তো মনে আছে। তো আমরা আজকে 1 এর পার্টটুকু করে নিচ্ছি। এমসিকিউ গুলোর অ্যান্সার আমি পাশে দিয়ে দিছি, আর এখানে তোমরা মনে রাখবা যে এমসিকিউ গুলো কিন্তু আমি অনেক বাছাই করে দিছি, বোর্ড পরীক্ষার কোশ্চেন, ইম্পর্টেন্ট কলেজের প্রশ্ন, তো এগুলো একটু ভালো করে পড়ো। তো এনডিসি কোশ্চেন যে বিশ্বগ্রামে যুক্ত হওয়ার জন্য কোনটা দরকার? বিশ্বগ্রামের সবসময় মনে রাখবা টু ওয়ে কমিউনিকেশন হইতে হবে, এবং যেটার মাধ্যমে কানেক্টিভিটি অর্জন করা সম্ভব, ইন্টারনেট কানেক্ট করা সম্ভব, তো সেটা হলো মোবাইল। বুঝতে পারছো সবাই? আর বিশ্বগ্রামের মেরুদণ্ড বা গ্লোবাল ভিলেজের মেইন ইস্যুটা হলো কানেক্টিভিটি, মানে তোমার সবার সাথে সবার যোগাযোগ রাখার মতো মানে পদ্ধতিটা থাকতে হবে। হার্ডওয়্যার সফটওয়্যার প্রত্যেকটাই কিন্তু দরকার, কিন্তু বিশ্বগ্রামের মেরুদণ্ড যদি আমি বলি সেটা হলো কানেক্টিভিটি। সবাই কি বুঝতেছো আমার কথা? আলবার্ট মার্শাল ম্যাকলুহান হচ্ছে প্রবক্তা, মুখস্থ রাখবা। ইউনিভার্স আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, এই গ্রন্থটার মধ্যে উনি সর্বপ্রথম বিশ্বগ্রাম কথাটা তৈরি করছে, মানে প্রথম বিশ্বগ্রাম কথাটা আনছেন হচ্ছে এই আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া এই বইটার মাধ্যমে। এটা একটু মুখস্থ রাখবা। আউটসোর্সিং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আউটসোর্সিং হচ্ছে ইন্টারনেট ভিত্তিক কাজ। তোমরা সবাই জানো যে অনেকেই হয়তো পার্টিকুলার কোনো কাজ ইন্টারনেটে অ্যাড বা দরপত্র আহ্বান করে টেন্ডারের মাধ্যমে, যে এই কাজটা করে দিতে পারলে বা এত টাকা দেওয়া হবে। তো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যুক্ত হয়ে দেখা যায় যে ওই কাজটা কেউ করে দিলে ওই পেমেন্টটা সে হয়তো ই কমার্সের মাধ্যমে পেয়ে গেল। তো এই ধরনের কাজকে বলা হয় হচ্ছে আউটসোর্সিং। আউটসোর্সিং কে সংক্ষেপে ইন্টারনেট ভিত্তিক কাজ বলা হয়, যেটা অনলাইনে করা হয়। আপওয়ার্ক কি? আপওয়ার্ক ওটাও কি আউটসোর্সিং? হ্যাঁ, আউটসোর্সিংটা যেই সেটার মাধ্যমে করি সেটাকে আপওয়ার্ক বলে। এটা একটু পরেই আমি আসতেছি, এরকম একটা মানে মার্কেট প্লেস বলে আর কি। আউটসোর্সিং এ ব্যবহৃত মার্কেট প্লেসই হচ্ছে আপওয়ার্ক। বুঝছো আমার কথা? জি ভাইয়া। ভাইয়া এটা কি কোনো ওয়েবসাইট? বা ভেরা মানে ওয়েবসাইটের মতোই বলতে পারো, মানে যেখানে অনেকে যেমন চাকরির জন্য একটা চাকরির খবরের পত্রিকা পাওয়া যায়, চাকরির বাজার, বুঝতে পারছো? সেরকম আপওয়ার্ক হচ্ছে এমন একটা সাইট যেখানে আমরা অনেকগুলো আউটসোর্সিং এর কাজ সন্ধান করতে পারি। যারা আউটসোর্সিং এর কাজ সন্ধান করে তারা আপওয়ার্ক ওই সাইটটাই ভিজিট করে। বুঝতে পারছো আমার কথা? এটাকে তুমি ওয়েবসাইট বলতে পারো। বিশ্বগ্রামের কারণে ভেরা বাস্তবিক সামাজিক যোগাযোগ হ্রাস পায়। আমরা জানি যে বিশ্বগ্রামের কারণে দেখা গেছে যে এখন আজকাল যারা মানে নর্মালি মিট করতো বন্ধুরা, এরাও দেখা যায় যে অনলাইনে কানেক্টিভিটির কারণে দেখা সাক্ষাৎ কম হয়, তো সামাজিক যোগাযোগ হ্রাস পায়। পরবর্তী গুলা এটা আসলে মানে বিশ্বগ্রামের ক্ষেত্রে প্রযোজ্য না। আচ্ছা, তো এখানে আমাকে বলো যে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান। ডেটা লাগবে, সক্ষমতা লাগবে, কানেক্টিভিটিও লাগবে, 1 2 3, এবং কানেক্টিভিটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি ইম্পর্টেন্ট গুলো একটু করে দিচ্ছি। যারা আউটসোর্সিং এর মার্কেট প্লেস আপওয়ার্ক প্লাস ওডেক্স। তোমাদের বইয়ে কিন্তু এই দুইটার কথা উল্লেখ করা আছে, এটা একটু মুখস্থ রাখো আর কি। আচ্ছা, অনলাইনের মাধ্যমে দরপত্র আহ্বানকে বলা হয় ই টেন্ডারিং। আনকমন গুলো একটু পড়াই দিচ্ছি। যারা ই কমার্সের ওয়েবসাইট আমাদের বহুল প্রচলিত বিক্রয়.com, তাই না? বর্তমানে ইভ্যালি খুব জনপ্রিয়। ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা, এটাকে ই কমার্স বলে। আনকমন গুলো একটু করি। কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটা? যারা কম্পিউটার সিমুলেশন করা হয় কোথায়? ভার্চুয়াল রিয়েলিটি। বা সিমুলেশন মানে কি যন্ত্রের মাধ্যমে কোনো কিছু অনুভব করা না? হ্যাঁ, অনুভূতিকে মানে ই করা।
মানে সিমুলেশন মানে আমি বলি যে কম্পিউটারে তুমি একটা প্রোগ্রাম সফটওয়্যার লিখলাম, তারপরে সফটওয়্যার রান করো না। মানে আমরা সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে মনে আছে, আমরা সি প্রোগ্রামিং যখন করলাম কম্পাইলারে রান করতাম না, তখন হয়তো মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার হইতো। এই প্রসেসটাকে সিমুলেশন বলে। বুঝতে পারছো আমার কথা? মানে যখন আমরা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে রান করলাম, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা যখন কম্পাইলারের মাধ্যমে মেশিন ভাষায় ট্রান্সফর্ম হয়, এই প্রসেসটাকে বলা হয় সিমুলেশন হচ্ছে। বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। মানে আমাদের যন্ত্রের মাধ্যমে একটা অনুভূতি যখন আমাদের বাস্তব অনুভূতিকে আঘাত করে, আমি এটাকে বলি হচ্ছে কম্পিউটার সিমুলেশন। এটা করা হয় হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, ভার্চুয়াল রিয়েলিটিতে কি ধরনের ইমেজ হয় ভেরা? ত্রিমাত্রিক, তাই না? থ্রি ডাইমেনশনাল, নাইলে তুমি তো আমাদের নর্মাল আই কিন্তু ভিশনটা থ্রি ডাইমেনশনাল। সো ভার্চুয়াল ইমেজ যদি থ্রি ডাইমেনশনাল না হয়, তুমি বুঝবা যে এটা ফেক। ফেক যদি তুমি বুঝে যাও, তাহলে তো এটা ভার্চুয়াল রিয়েলিটি হইল। ভার্চুয়াল রিয়েলিটি সব ক্ষেত্রে প্রয়োগ আছে, তাই না ভাইয়া? মানে সামরিক প্রশিক্ষণ, শিক্ষাক্ষেত্র, সব জায়গায় প্রয়োগ আছে, চিকিৎসাতেও আছে। জি ভাইয়া। 26, 27 পড়ো একটু। মিস্টার ক ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান পরিচালনায় অংশগ্রহণ করছে। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয়। সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়। তো সকল যাত্রীর দেহ যদি আগুনে পুড়ে গেছে, তার মানে শুধুমাত্র ডিএনএ অ্যানালাইসিস এর মাধ্যমে কিন্তু তাদেরকে শনাক্তকরণ করা যাবে, তাই না? কারণ হাত যখন পুড়ে যাবে তখন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বা হ্যান্ড জিওমেট্রি কোনোটাই কাজ করবে না। 27 নম্বরে চলে যাচ্ছে, পরবর্তী পৃষ্ঠায়। এখানে 4 পেজ আছে, আমরা দেখি কতটুকু সলভ করা যায়। তো মিস্টার ক প্রশিক্ষণে যে প্রযুক্তিটা ব্যবহার করছেন, সেটা হলো চিকিৎসা বিদ্যার শিক্ষার্থীদের হৃৎপিণ্ডের কার্যকারিতা, মানে ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করছেন। তো এটাতে 1 নাম্বারটা কারেক্ট। প্রকৌশল বিদ্যায় ঝুঁকিপূর্ণ কাজ মানে ওয়েল্ডিং করা বা ধরো যে আরো ঝুঁকিপূর্ণ কাজ, এগুলোতেও ইউজ হয়। আর পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণেও এটা ইউজ হয়। 1, 2, 3 হবে। বুঝতে পারছো? মানে ভার্চুয়াল রিয়েলিটি কোথায় কোথায় ইউজ হয় ক্ষেত্রগুলো বলা হয়েছে। তো এখানে তো আমার নাম আছে। জি ভাই, আপনি ডাক্তার ডাক্তার। সাহেব কম্পিউটার, না আমি এখন ডাক্তার হইতে পারিনি। ডাক্তার সাহেব কম্পিউটার সিমুলেশন প্রক্রিয়ায় ডক্টর হইলে হইতে পারতাম, ডাক্তার তো হবই না। যাই হোক, কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে ল্যাপ্রোস্কোপি পরিচালনা। ল্যাপ্রোস্কোপি চেনো ভাইয়া? না ভাইয়া। ল্যাপ্রোস্কোপি হইলো মানে তোমার অপারেশন না করে দেহে কোনো ফুটা করে কোনো আনওয়ান্টেড জিনিস, মূলত এটা ইউজ হয়। ল্যাপ্রোস্কোপি ইউজ হয় হচ্ছে অনেকের শুনছো না যে পিত্তথলিতে পাথর পাথর হয়েছে, তো এটা সরাসরি অপারেশন না করে লেজারের মাধ্যমে ফুটা করে ওই পাথরকে মানে ই করে ফেলা হয়, ডিস্ট্রয় করা হয়, অথবা বিগলিত। হ্যাঁ আইদার মানে বিগলিত করা হয়, অথবা অনেক সময় হয় কি পিত্তথলি কেটে বের করে নিয়ে আসে একেবারে। তো এই প্রসেসটার নাম হলো ল্যাপ্রোস্কোপি। তো এই প্রক্রিয়ায় কোনটা ইউজ হবে? সিমুলেশন ব্যবহার করে ল্যাপ্রোস্কোপি পরিচালনার বিভিন্ন কৌশল আয়ত্ত করে। এটা হবে ভার্চুয়াল রিয়েলিটি, তাই না? কম্পিউটার সিমুলেশন জি ব্যবহার করে ভাইয়া। আগে উনি প্র্যাকটিক্যালি না করে আগে নরমালি ভার্চুয়াল রিয়েলিটিতে করছেন, তারপরে সেটা প্র্যাকটিক্যালি এটা ইউজ করছেন। তারপরে বলছে যে উপরে উল্লেখিত ব্যবহৃত সফটওয়্যার এর নাম কি? এটার নামগুলো একটু মুখস্থ রাখতে হবে তোমাদের। এটা সব বইতে আছে কিনা আমি একটু কনফিউজ। মানে এটা হইলো 1 আর 3 বলতেছে। তা আমাকে একটু দেখে নিতে হবে, তোমরা একটু বইটা খুলে দেখে নিও। বুঝতে পারছো আমার কথা? মানে বইটা খুলে একটু দেখে নিও যে ভার্চুয়াল রিয়েলিটিতে যে সফটওয়্যার গুলো ইউজ হয় তার নাম 3ds max আর Wizard VF টুলকিট, একটু দেখে নিতে হবে আমাদের। আচ্ছা, 30 নম্বর বলছে চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি নাম হলো আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স। তাই না? আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রবক্তা অ্যালান টুরিং। তো নামগুলো একটু মুখস্থ রাখবা, কে কে এটা তৈরি করছে, মানে কোনটা প্রবক্তা কে কে, জিনিসগুলো কিন্তু একটু জানতে হবে। আনকমন গুলো একটু করে দিচ্ছি।
অ্যাকচুয়েটর মানে জানো তো, অ্যাকচুয়েটর মানে বেসিক্যালি মোটর। অঙ্গ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাকচুয়েটর হলো যে মানে তোমার রোবটের যে অঙ্গগুলো তৈরি হয় সেগুলো তো মোটরের মাধ্যমে তৈরি করি আমরা। আর অ্যাকচুয়েটরের কাজ হলো হাত পা নাড়াচাড়া করা, মোটরের কাজ। রোবটকে কত ডিগ্রি, মানে রোবটকে তোমরা জানো যে মানুষ কিন্তু 360 ডিগ্রি ঘুরাইতে পারে না, কিন্তু রোবট পারবে। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত উপাদান হিমায়ক পদার্থ নাইট্রোজেন। আরো অনেকগুলো জিনিস হয়, তোমরা সবাই জানো। নাইট্রাস অক্সাইড ইউজ হয়, তারপরে আরো কতগুলো জিনিসের নাম আমি ভুলে গেছি। কার্বন ডাই অক্সাইড ইউজ হয়, কিন্তু অক্সিজেন, হাইড্রোজেন, মিথেন এগুলো ইউজ হয়। বুঝতে পারছো আমার কথা? ক্রায়োসার্জারিতে কুলিং এজেন্ট হিসেবে ইউজ হয় কোনটা কোনটা? তরল নাইট্রোজেন, ড্রাই আইস, তরল অক্সিজেন, তরল ফ্রিয়ন। এগুলো অন্য ক্ষেত্রে ইউজ হইলো, ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন ইউজ হয়, কার্বন ডাই অক্সাইড, তারপরে নাইট্রাস অক্সাইড ইত্যাদি ইউজ হয়। এগুলো কমন কোশ্চেন, এগুলো মনে হয় পারবা। হ্যাঁ, এখানে দেখো পারফেক্টলি বলা আছে। হ্যাঁ, আমার মনে হয় একটু ভুল আছে, এটা তরল নাইট্রোজেন হবে, হাইড্রোজেন হওয়ার কথা। বুঝতে পারছো আমার কথা? মানে তরল হাইড্রোজেন হওয়ার কথা না, তরল নাইট্রোজেন হবে ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হচ্ছে স্প্রে ডিভাইস আর ক্রায়োক্যাপ। আর অ্যাকচুয়েটর ইউজ হয় রোবোটিক্স, তাই না? তো এটা হবে না। আর 52, 53। আচ্ছা, এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, আমি আজকে এই পর্যন্ত পড়াইলাম। 51 পর্যন্ত এমসিকিউ গুলো দেখবা, কোনটা যদি মনে হয় যে পারো নাই, নেক্সট ক্লাসে একটু আলোচনা করে নিব প্রথমে। বুঝতে পারছো আমার কথা? যেগুলো যেগুলো করাই নাই একটু নিজেরা স্টাডি করো। সিকিউতে চলে যাই। প্রথমে করব হচ্ছে, এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে 2টা করে করে কোশ্চেন আছে। এর মধ্যে একটা আমি তোমাদের আগে পড়াইছি, তাই না ভাইয়া? এটা চ্যাপ্টার 2 এর, প্রথমটা চ্যাপ্টার 1 আর পরেরটা চ্যাপ্টার 2। প্রথমে আইডিয়াল কলেজের কোশ্চেনটা একটু পড়ো। বলা হয়েছে যে দুধ একটা পুষ্টিকর খাবার, দুধের কৌটা প্যাকেটজাতকরণের সময় একটা প্রযুক্তি ইউজ করা হয় দুধের কারখানায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য, প্রবেশের পথে আঙ্গুলের ছাপ দেওয়ার জন্য একটা ডিভাইস। এরা প্যাকেটজাত করার সময় আমরা নরমালি কি ইউজ করি বলতো? যে কোনো শিল্প প্রতিষ্ঠানে প্যাকেটজাতকরণে কিন্তু রোবট। রোবট ইউজ হয়, তাই না ভাইয়া? মানে রোবোটিক্স ইউজ হয়, মানে একই কাজ বারবার করা, এটা মানুষের চেয়ে যে কোনো যন্ত্র ভালো করতে পারবে। আর দুধের মানে কারখানায় নিরাপত্তা নিশ্চিতের জন্য আঙ্গুলের ছাপ নেয়, এটা হলো বায়োমেট্রিক ডিভাইস এখানে বসানো হয়েছে। তো এখানে বলছে যে উক্ত কারখানায় ব্যবহৃত ডিভাইসটি প্রযুক্তিটি ব্যাখ্যা করো, বায়োমেট্রিক ব্যাখ্যা করতে হবে। আর বলো ভেরা, আঙ্গুলের ছাপ এইটা কি ফিজিওলজিক্যাল নাকি বিহেভিয়ারাল? 2 ধরনের বায়োমেট্রিক ডিভাইস আছে, একটা হইলো শারীরবৃত্তীয়, আরেকটা হইলো আচরণগত। তো আঙ্গুলের ছাপটা হইলো ফিজিওলজিক্যাল একটা ইসে। ফিজিওলজিক্যাল আরো আছে, তোমরা জানো হ্যান্ড জিওমেট্রি, রেটিনা স্ক্যান, ডিএনএ স্ক্যান। আর শারীরবৃত্তীয় কোনগুলা বলতো ভাইয়া ইসে, মানে আচরণগত কোনগুলো বায়োমেট্রিক ডিভাইসের ক্ষেত্রে? বায়োমেট্রিক ডিভাইসে আমাকে একটু জানাও যে আচরণগত বৈশিষ্ট্যগুলো কি। তোমাদের বইয়ে লেখা আছে কি স্ট্রোক, তারপরে সিগনেচার, ডিজিটাল সিগনেচার, অথবা ভয়েস রিকগনিশন, এরকম স্ক্যান গুলো আছে, এগুলো আচরণগত বৈশিষ্ট্য। আর দুধের ইসের ক্ষেত্রে যেই প্রক্রিয়াগুলো আছে, মানে রোবোটিক্স এর সুবিধা আর অসুবিধাগুলো তোমার আলোচনা করতে হবে। আচ্ছা, তোমরা কি একটা ইনফরমেশন জানো যে তোমাদের যে চ্যাপ্টার 1 আছে সেখানে কিন্তু টপিক গুলা উল্লেখ করে দিচ্ছে? তোমরা কি সিলেবাসটা দেখছো ভাইয়া? কতগুলা টপিক তোমাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে মহাকাশ অভিযান আছে না?
মহাকাশ অভিযান, তারপরে প্রথমে মানে দেখবা যে চ্যাপ্টার 1-এর প্রথমে কিছু কথাবার্তা আছে যে মানে তথ্য প্রযুক্তি মানে মূলত কি কারণে বাংলাদেশে মানে প্রেক্ষাপট আলোচনা করছে, এইসব প্রেক্ষাপট এগুলো কিন্তু নাই। তোমরা খেয়াল করবা যে চ্যাপ্টার 1-এর টপিক কিন্তু উল্লেখ করা আছে। আমি তোমাদের কাছে কি সিলেবাসটা আছে? আমার কাছে আছে, আমি টপিক গুলো তোমাদের দেখাই দিই। ওইখানে কমন টপিক গুলো আছে, বিশ্বগ্রাম, ভার্চুয়াল রিয়েলিটি, তারপরে বায়োমেট্রিক্স, তারপরে তোমার বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, তারপরে তথ্য প্রযুক্তির সুফল কুফল, এগুলো আলোচনা আছে। কিন্তু কতগুলো টপিক যেমন ছিল মহাকাশ অভিযান, স্যাটেলাইট, হ্যান ত্যান, এই জিনিসগুলা কিন্তু তোমাদের সিলেবাসে নাই চ্যাপ্টার 1। বুঝতেছো আমার কথা? আমি তোমাদেরকে সিলেবাসের কপিটা দরকার হলে একটু দিব। রাজুকে কোশ্চেনটা পর। ডাক্তার মতিন একজন হৃদরোগ বিশেষজ্ঞ, অপারেশন সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য সিঙ্গাপুর প্রবাসী ডাক্তার ভিডিও সহায়তা নিচ্ছেন। এটা হলো ভিডিও কনফারেন্সিং, তাই না ভাইয়া? সবাই মানে সিঙ্গাপুর প্রবাসী বন্ধুর সাথে যে সহায়তাটা নিচ্ছে সেটা হলো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ত্বকের ক্যান্সার নির্মূলের জন্য ডাক্তার তারকে একটা বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি, এটা হলো ক্রায়ো সার্জারির কথা বলতেছে, তাই না ভাইয়া? সবাই কি বুঝতেছো? যা গতানুগতিক চিকিৎসার চেয়ে খরচ কম এবং জটিলতা কম, ক্রায়ো সার্জারির কথা বলা হচ্ছে। তো ভাইয়ারা তোমরা তোমাদের বইয়ে দেখবা যে স্মার্টফোন, এটা সম্পর্কে বলা হয়েছে যে সকল সুবিধা সম্পন্ন, যেখানে কানেক্টিভিটি থাকবে, অনেকগুলা আছে, ক্রাইটেরিয়া আছে স্মার্টফোনের জন্য। তো এটা একটু ব্যাখ্যা করবা। তোমাদের ফরহাদ মঞ্জুর স্যারের বইতে মানে চিত্র সহকারে সুন্দরভাবে স্মার্টফোনের বর্ণনা কিন্তু আছে। ভার্চুয়াল রিয়েলিটি অনেক সময় সংজ্ঞা যখন দিতে হয়, তোমরা যদি বানায় না লিখে, নিজের ভাষায় না লিখে বইয়ের সংজ্ঞা দাও, যে বইয়ে যেভাবে লেখা আছে যে প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগ করে এমন ঘটনা প্রবাহকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। তুমি যদি বইয়ের ভাষায় লেখো তাইলে তুমি নাম্বার পাবা। বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো ঘ নাম্বারে বলছে ডাক্তার তারেকের চিকিৎসা পদ্ধতি অধিক কার্যকর, মানে কেন তোমাদের ক্রায়ো সার্জারি অধিক কার্যকর সেটা একটু ব্যাখ্যা করবে। আর কোন পদ্ধতিতে অপারেশন সংক্রান্ত সমস্যার সমাধান করেন বলো ভাইয়া? ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে, তাই না? কোশ্চেনটা দেন। বলছে ডাক্তার জিয়া বিশেষ প্রযুক্তি ব্যবহার করে একজন রোগীর হাতের টিউমার রক্তপাত ছাড়াই অপারেশন করছেন। আর ডাক্তার সাব্বির, সবাই আছে দেখা যাচ্ছে, একজন রোগীর দেহের অভ্যন্তরে একটি ক্ষুদ্র যন্ত্র পাঠিয়ে বাইরে থেকে নিয়ন্ত্রণ করে পিত্তপাথর অপসারণ করেন। এরা এই বলতো একটা ক্ষুদ্র যন্ত্র পাঠাইছে, এই টেকনোলজিটার নাম কি? এটাকে বলা হয় ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি। তোমরা মানে তোমরা কি জানো যে ন্যানো টেকনোলজির মাধ্যমে কি মানে কি সুবিধা হইতেছে? তোমরা জানো যে পেটের বা ক্ষুদ্রান্ত বৃহদান্তের সমস্যার জন্য আমরা খুবই জটিল দুইটা প্রক্রিয়া করি, একটাকে বলা হয় এন্ডোস্কোপি, আরেকটা কোলোনোস্কোপি। মানে বৃহদান্ত্রের জন্য হইলো এন্ডোস্কোপি, সরি কোলোনোস্কোপি, আর ক্ষুদ্রান্তের জন্য হইলো এন্ডোস্কোপি। এই দুইটা কঠিন প্রক্রিয়া ভাইয়া, মুখ দিয়ে পাইপ ঢুকানো, মানে বায়ুপথ দিয়ে পাইপ ঢুকানো, এগুলো খুব কঠিন। এই কারণে বর্তমানে ন্যানো টেকনোলজি, ন্যানো এগুলা অনেকে পানির সাথে খেয়ে ফেলবা, তুমি বুঝতেও পারবা না, কারণ ন্যানো। তাহলে এখান থেকে তোমার ক্ষুদ্রান্ত বৃহদান্তের ছবি টবি তুলে নিয়ে আসবে। তো এই প্রক্রিয়াগুলা কিন্তু খুব শিগগিরই মনে হয়, মানে এখন তো উন্নত দেশে আছে, বাংলাদেশেও চলে আসবে। তাতে অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপির মতো জটিল যে প্রক্রিয়াগুলো আছে সেগুলা মানে আর করা লাগবে না, বা পিত্তথলির পাথরও অপসারণ করা যাবে, যে ওই ডিভাইস গুলা দেখা যাবে যে পাথর গুলাকে মানে ই করে ফেলবে, মানে নর্মালি এটা ধ্বংস করে ফেলবে, সেটা বায়ুপথ দিয়ে নর্মাল প্রক্রিয়া বের হয়ে যাবে, অপারেশন করা লাগে। তো এটা হলো ন্যানো টেকনোলজির একটা প্রয়োগ। বিশ্বগ্রাম কি বলছে? বিশ্বগ্রাম হইলো যে পৃথিবীর সকল মানে স্থানে আমরা কানেক্টিভিটির মাধ্যমে পুরো বিশ্বকে একটা গ্রাম হিসেবে যদি আবির্ভূত হয়, তাহলে এই প্রক্রিয়াটার নাম হলো
বিশ্বগ্রাম। আর সিগনেচার নকল প্রতিরোধে প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ। মানে সিগনেচার নকল করা যেন না যায়, এই জন্য বর্তমানে আমরা কি করছি বলতো, বায়োমেট্রিক বিভিন্ন ডিভাইস রাখছি। তো এই বায়োমেট্রিক ডিভাইসের কারণে নকল করেও হবে না, দেখা যাবে যে প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্য যেহেতু আলাদা, তো নিজস্ব বৈশিষ্ট্য সম্পন্ন এরকম আলাদা, সাপোজ করো যে হ্যান্ড জিওমেট্রি বা ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন এরকম প্রযুক্তি ইউজ করা হয়েছে। তো সিগনেচার প্রতিরোধে এইসব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বর্তমানে। আর ডাক্তার জিয়ার ব্যবহৃত প্রযুক্তিটা কি বলতো? রক্তপাত ছাড়া এই কোর্সে ক্রায়োসার্জারির ব্যাখ্যা করবা। আর ডাক্তার সাব্বিরের প্রযুক্তিটা হলো ন্যানো টেকনোলজি। সবাই কি আমার কথা বুঝতেছো? এটা নিয়ে ব্যাখ্যা করবা। গেল এনডিসি কোশ্চেনটা পর বলছে ইভান এইচএসসি পরীক্ষায় কারণে ঈদের শপিং এ মার্কেটে যাইতে পারে নাই। তো সে তথ্য প্রযুক্তির সহায়তায় বাসায় বসেই ই কমার্সের মাধ্যমে যাবতীয় কেনাকাটা করছে। তো তার বড় ভাই হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের ছাত্র, সে দেখলো বড় ভাই কম্পিউটার নিয়ন্ত্রিত হেলমেট, গ্লাভস ইত্যাদি ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানের জটিল বিষয়সমূহ অনুধাবনের চেষ্টা করছে। মানে ভার্চুয়াল রিয়েলিটির কথা বলা হয়েছে, বুঝতে পারছো ক্লাসের সবাই? ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতবিহীন অপারেশন সম্ভব কেন বলো, এই ব্যাখ্যাটা দিবা যে ক্রায়োসার্জারির মাধ্যমে আমরা আক্রান্ত স্থানকে কি করি, মানে এত হিমায়িত করি যেন যেখানে রক্ত এবং অক্সিজেন পরিবহন করতে পারে না। অক্সিজেন পরিবহন না করলে তোমার স্নায়ুতে কাজ করবে না, রক্ত পরিবহনও করে না, কারণ ওই জায়গাটা কি হয়ে যায় বলো, রক্ত এবং ওই ইসের পরিবহনের চেয়েও বেশি ঠান্ডা হয়ে যায়। এই কারণে রক্তপাত ছাড়াই অপারেশন করা সম্ভব। বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। ইভানের ভাইয়ের কার্যক্রম তথ্য প্রযুক্তির আলোকে ব্যাখ্যা করতে বলছে। ইভানের ভাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানের জটিল বিষয় অধ্যয়ন করতেছে। তো যে কোনো অপারেশন বা যে কোনো ইসে সরাসরি প্রয়োগের আগে এরকম ভার্চুয়াল মাধ্যমে আমরা কিন্তু এভাবে শিখে তারপরে আমরা বাস্তবিক প্রয়োগে যাই। এটার ব্যাখ্যা অনেক ভালো, মানে অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসগুলাই ব্যাখ্যা করতে। আর বলছে ইভানের কেনাকাটায় তথ্য প্রযুক্তির যে দিকটি প্রতিফলিত হয়েছে তার দ্বারা আর কি কি করা সম্ভব। ই কমার্সের মাধ্যমে মানে আসলে শুধুমাত্র কেনাকাটা না, ই কমার্সের মাধ্যমে বিভিন্ন বিজনেস, চাকরি, কর্মসংস্থান, ই কমার্সের মাধ্যমে ই টেন্ডার তৈরি করা, মানে অনেকগুলো ব্যাখ্যা আছে। ই কমার্স নিয়ে আলোচনাটা তুমি একটু করে নিবা বই থেকে, যে ই কমার্সের সাথে সাথে কি কি আরো করা সম্ভব। মানে অবশ্যই তুমি কর্মসংস্থানের ব্যাপারটা উল্লেখ করবে। বুঝছো সবাই আমার কথা? থিওরিটিক্যাল পড়া তোমরা নিজের ভাষায় তো লিখবাই, কিন্তু আমার মতে প্রত্যেকটা টপিকে বই থেকে কিছু ইম্পর্টেন্ট জিস্ট ল্যাঙ্গুয়েজ গুলো তোমরা মুখস্থ করে রাখবা। মানে যেই কোশ্চেনই আসুক না কেন, সাপোজ ধরো ই কমার্স রিলেটেড প্রশ্ন আসছে, বা ধরো ভার্চুয়াল রিয়েলিটি আসছে, বা বায়োমেট্রিক বা বায়োইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি, কয়েকটা লাইন কিওয়ার্ড যেগুলো মুখস্থ করে রাখবা। দরকার হলে আমি তোমাকে বই থেকে দাগায় দিব লাইন, তাহলে ওই লাইনগুলো একটু নিজের যদি আয়ত্ত রাখো, তাহলে হবে কি নিজের বানায় লেখার চেয়ে মানে বইয়ের কথাগুলো লিখলে কিন্তু তোমার প্রেজেন্টেশনটা ভালো হবে। বুঝতেছো আমার কথা? আমি আমার কাছে বইগুলো দাগানো আছে, আমি তোমাকে ওইগুলো একটু দাগাই দিব, গ্রুপে এটা সাবমিট করে দিব। অলিক্রস কলেজের কোশ্চেনটা একটু দেখ। বলছে শফিকের বন্ধু আমেরিকা প্রবাসী, একদিন তারা পরস্পরের সাথে ইন্টারনেটের মাধ্যমে কথা বলতে গিয়ে তার কক্ষে রাখা নতুন একটি যন্ত্র শফিককে দেখালো। আর এই যন্ত্র ব্যবহার করে গেম খেলা যায়, যেখানে বাস্তবতার অনুভূতি পাওয়া যায়। মানে এটা ভার্চুয়াল রিয়েলিটির কথা বলা হয়েছে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা এরকম 3D গেম খেলতে পারি, যেখানে আমাদের মনে হয় যে আসলে প্র্যাকটিক্যালি আমরা বাস্তবে এই গেমগুলো খেলতেছি। তো আসলে সেটা কাল্পনিক। তো বায়োমেট্রিক্স কি সেটা বলছে। বায়োমেট্রিক্স হলো যেই ইসের মাধ্যমে, কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে আমরা কোনো ব্যক্তি বা কোনো জায়গায় অনুপ্রবেশের ক্ষেত্রে তাকে অদ্বিতীয় ভাবে শনাক্ত করতে পারি। মানে কোনো ব্যক্তি বা যে অনুপ্রবেশ করবে তার রাইট আছে কিনা সেই জায়গায় প্রবেশের জন্য, তাকে অদ্বিতীয় ভাবে শনাক্ত করার প্রক্রিয়াটার নামই হলো বায়োমেট্রিক। ঘরে বসে চিকিৎসা পাওয়া সম্ভব হচ্ছে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে,
ডাক্তারের সাথে যোগাযোগ করে চিকিৎসা সেবা পাওয়া সম্ভব। উদ্দীপকে শফিক ও শিহাবের কথোপকথনের পদ্ধতিটা হলেও ভিডিও কনফারেন্সিং। তো এটা তুমি বলবা যে ইন্টারনেটে বর্তমানে আমরা বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে এটা করতে পারি। এই জিনিসগুলো নিজের ভাষায় ব্যাখ্যা করবা। আর বর্তমান প্রেক্ষাপটে শিহাবের যন্ত্রটির গ্রহণযোগ্যতা, যারা ভার্চুয়াল রিয়েলিটির সুবিধা অসুবিধা দুইটাই ব্যাখ্যা করবে। বুঝতে পারছো আমার কথা? আমরা সবাই জানি যে ভার্চুয়াল রিয়েলিটি অনেক কাজের প্রয়োজন, কিন্তু গেম খেলার ক্ষেত্রে সবাই কথা শুনতে পাচ্ছ ভাইরা? ক্লাসের সবাই ক্লাসের সবাই কি আমার কথা শুনতে পাইতেছো? জি ভাইয়া। ওকে। তো মানে তুমি কিন্তু এই প্রশ্নটায় পার্টিকুলারলি মানে নেগেটিভ জিনিসটা বেশি আলোচনা করবা, কারণ এখানে গেম খেলার কথা বলা হচ্ছে। মানে শিক্ষা ক্ষেত্রে বা ধরো সামরিক প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্র হইলে তুমি পজিটিভ বিষয়টা বেশি আলোচনা করবা। এইখানে বলবা যে মানসিক অবসাদ হইতে পারে, ছাত্রছাত্রীরা এগুলোতে অ্যাডিকশন চলে আসতে পারে, এই জিনিসগুলো বেশি ব্যাখ্যা করবে। বুঝতে পারছো আমার কথা? ক্লাসের সবাই তো জি এরা ভাইয়া। আমরা গ্রুপ কলেজের কোশ্চেন গুলো সলভ করে ফেলছি। আমাদের হইল এর পাশাপাশি টেস্ট পেপারের সাজেশন অংশটা আছে। এই টেস্ট পেপারের সাজেশন অংশ থেকে এই কোশ্চেন গুলা ভালো মতো সলভ করি। এখানে খুব সুন্দর সুন্দর কোশ্চেন আছে। তো এখানে প্রথমে পথে বলা হচ্ছে যে সূর্য পড়াশোনা শেষ করার পর চাকরি না পেয়ে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে বসে উপার্জনের পথ বেছে নিচ্ছে। তো এটাকে বলা হয় আউটসোর্সিং। কয়েক বছরের মাধ্যমে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তো পরবর্তীতে তার এলাকার অনেকেই এই পথ অনুসরণ করে। তার ভাই প্রতাপ বাড়িতে থেকে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি অর্জন করছে। তো প্রথমে বলছে প্লেজারিজম কি। প্লেজারিজম ভাইয়া আমরা সবাই জানি যে কারো অনুমতি ব্যতিরেকে কোনো কোনো একটা পাবলিকেশন বা কোনো একটা লেখা, কোনো একটা যন্ত্র বা কোনো কিছু নিজ নামে চালায় দেওয়া, এটাকে বলা হয় প্লেজারিজম, যেটা একটা বড় অপরাধ। যে কোনো কিছু কিন্তু কপিরাইট থাকে। তোমরা জানো যে যদি কপিরাইট কোনো কিছু আমরা যদি কপি করি, যেমন আমরা অনেকেই কিন্তু মানে প্লেজারিজমের করে ফেলি ভুল করে, মানে না মানে অজান্তেও করে ফেলি। ধরো আমরা ইন্টারনেট থেকে কোনো একটা ছবি এনে এটা আমরা পোস্ট করে দিলাম, এটা কিন্তু আসলে মানে ডিজিটাল একটা ইসে অপরাধ। কিন্তু আসলে এটা আসলে ধরা হয় না। বর্তমানে তথ্য প্রযুক্তি এতটা আগাইছে যে প্লেজারিজমটা দেখা যায় যে মানে বড় বড় ক্ষেত্র ছাড়া আমরা ছোটখাটো ব্যাপার নিয়ে আসলে চিন্তা করি। বায়ো ইনফরমেটিক্স এ ব্যবহৃত ডাটা, যারা তোমরা সবাই জানো যে বায়ো ইনফরমেটিক্স এ আমরা বায়োলজিক্যাল ডাটা নিই এবং সেটা কম্পিউটারের সিমুলেশনের মাধ্যমে, স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে সেই ডাটাটাকে প্রসেস করি। তো আমরা অনেকটা বলতে পারি যে স্ট্যাটিস্টিক্স প্লাস কম্পিউটার, এই দুইটার মিলিত প্রক্রিয়ার নাম হলো বায়ো ইনফরমেটিক্স। তুমি এই ব্যাখ্যাটা দিবা যে বায়োলজিক্যাল ডাটাকে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে প্রসেস করি, আমরা যেটা প্রসেস করে যেটা পাই সেটা হলো বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহৃত ডেটা। বুঝছো সবাই আমার কথা? ভাইয়া বায়োইনফরমেটিক্স আর বায়োমেট্রিক্স এর পার্থক্যটা একটু বলবেন? আল্লাহ, ভয়ঙ্কর পার্থক্য। বায়োমেট্রিক্স হচ্ছে কাউকে আইডেন্টিফাই করা, মানে বায়োমেট্রিক্স হলো যা মানে কোনো একটা জায়গায় প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য কাউকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা। আর বায়ো ইনফরমেটিক্স হলো মানে তুমি ধরো কোনো একটা ধানের উচ্চ ফলনশীল জাত তৈরি করতে চাইতেছো, সেক্ষেত্রে তুমি অনেকগুলা ধানের মানে ইনফরমেশন গুলা কালেক্ট করে সিমুলেশন করে বের করবা যে কোন ধানটা কিভাবে আমি সংকরায়ন বা কি করলে
আমাদের উচ্চ ফলনশীল যাত্রা তৈরি হবে। এই প্রসেসটার নাম হলো বায়োইনফরমেটিক্স। বুঝতে পারছো ক্লাসের সবাই? দুইটা তো আকাশ পাতাল পার্থক্য। জি ভাইয়া। ওকে, সো এবার গ নাম্বারে বলা হচ্ছে যে উদ্দীপকের প্রভাবের উচ্চতর ডিগ্রি অর্জনের প্রক্রিয়াটা, এটাকে কি বলা হয় বলো? অনলাইন শিক্ষা, এটা তাই না? অনলাইনের মাধ্যমে সে কিন্তু মানে বিদেশে মানে বাসায় বসেই বাড়ি থেকে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি অর্জন করছে। তো এই জিনিসগুলো আগে মনে হয়তো কি হইতেছে বা বুঝতে একটু সমস্যা হইতো। আমার মনে হয় গত 1 বছরে তোমরা খুব ভালো বুঝে গেছো, তাই না? এটা নিজে অনেক কিছু বানায় লিখতে পারো। তো যাই হোক, বাংলাদেশের বাস্তবতায় সূর্যের কার্যক্রমের যৌক্তিকতা মানে বিশ্লেষণ করা মানে করবা, কারণ কি যে বাংলাদেশে হচ্ছে ব্যাখ্যা করবা, একটা স্ট্যাটিস্টিক্স দিই যে প্রতি বছর প্রায় 22.5 লক্ষ 22.5 লক্ষ 22,50,000 গ্রাজুয়েট বাংলাদেশ থেকে পাশ করে যাচ্ছে, মানে বাংলাদেশে পাশ করতেছে, কিন্তু কর্মসংস্থান তৈরি হইতেছে 1.5 লক্ষ 1.5 লক্ষ। তাহলে বিপুল সংখ্যক লোকজন পাশ করার পরে চাকরি না পেয়ে বসে থাকে। তো তাদের জন্য আউটসোর্সিং হচ্ছে একটা আশীর্বাদ, মানে তারা কিন্তু বাসায় বসে বসে এই কাজগুলা করতে পারে, ইনকাম করতে পারে। আবার পাশাপাশি যারা ধরো যে শারীরিকভাবে অক্ষম, তাদের জন্য আউটসোর্সিং কিন্তু একটা বড় ওয়ে, তারা বাসায় বসে ইনকাম করতে পারে। এই জিনিসগুলা কিন্তু ব্যাখ্যা করলাম। বাংলাদেশের ক্ষেত্রে এই বাংলাদেশের মতো গুলো উন্নয়নশীল দেশে আউটসোর্সিং এটা একটা বড় আশীর্বাদ। এই জিনিসগুলো একটু ব্যাখ্যা করবো। বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। সো আমরা টেস্ট পেপারের বাকি কোশ্চেন গুলো নেক্সট ক্লাসে সলভ করব। তোমাদের আমি একটু বুঝায় বলি, চ্যাপ্টার 1 আর 2 এর দুইটা সেপারেট পরীক্ষা, যদিও শীটটা একসাথে দিচ্ছি, 1 আর 2 এর দুইটা সেপারেট পরীক্ষা নিই। আর পরীক্ষাগুলা আমি ভাবছি যে তোমরা ভেড়া 13 তারিখের পর থেকে আমরা কোচিংটা মানে আংশিক খুলবো, মানে স্টুডেন্টরা যারা চাইলে পরীক্ষাগুলো কোচিং এসে দিতে পারে, চাইলে ক্লাসগুলোও তোমরা কোচিং এসে করতে পারো। মানে আমরা সেই এটা রাখতেছি 13 তারিখের পর থেকে। তো তোমরা পরীক্ষাগুলো আমি অবশ্যই চাইবো যে কোচিং এ এসে পরীক্ষাগুলো দাও। বিশেষ করে এই চ্যাপ্টার 1, 2 থিওরিটিক্যাল পরীক্ষা বাসায় বসে দেখবা যে পরীক্ষা দিতে মন চাচ্ছে না, কোচিং এ এসে তুমি যদি এই মানে নরমাল প্রক্রিয়ার মতো করে পরীক্ষা দাও, পরেও আসতে মন চাবে, আইসা পরীক্ষা দিবা, আমার মনে হয় এটা তোমাদের জন্য ভালো হবে। বুঝতে পারছো আমার কথা? চ্যাপ্টার 1 এর পরীক্ষাটা আগে নিব, আর চ্যাপ্টার 2 কিন্তু বইয়ের অংশ একটু বাকি আছে। আমরা শীটটা সলভ করছিলাম, বই পড়ানো হয়নি। তো আমি বইটা পড়াই নিয়ে তারপরে পরীক্ষা। বুঝছো আমার কথা সবাই? তো তোমাদের সোমবার করে ক্লাসগুলো এখন থেকে কন্টিনিউ করো, ঠিক আছে? আমরা হোপফুলি এই মাসে শেষ করে দিব চ্যাপ্টার 1 আর 2 এর বাকি ক্লাসগুলো। আর আগামী মাসে তোমাদের দুইটা ফুল পরীক্ষা নিব, এই চ্যাপ্টার 1 থেকে 4 পর্যন্ত দুইটা ফুল মডেল টেস্ট হবে। টাইমিং গুলো আমি জানাই দিব। ভালো থাকো সবাই।